স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি শাফাত বিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। কেন্দ্রে নয় বাড়িতে গিয়ে করোনা টিকা দেওয়ার দাবি প্রতিবন্ধীদের, নানা জটিলতা দেখছে মন্ত্রণালয়। সুরক্ষা ছাড়া কাজ করায় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন নির্মাণ শ্রমিকরা, অধিকার রক্ষায় স্মার্ট কার্ডের চিন্তা। চতুর্থ ধাপে ৪৯ পৌরসভায় জয়ী আওয়ামী লীগ প্রার্থী, ৪টিতে স্বতন্ত্র ও ১টি বিএনপির, ৬টিতে সহিংসতা। এবং ভাষান্তরে যেতে আগ্রহ বাড়ছে রোহিঙ্গাদের, এখনো সাড়া দিচ্ছে না আন্তর্জাতিক দাতা ও জাতিসংঘ। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত খবর। কেন্দ্রে গিয়ে করোনার টিকা নিতে নানা অসুবিধা দেখছেন প্রতিবন্ধীরা, এজন্য উঠছে তাদের জন্য বাড়িতে টিকা দেওয়ার দাবি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো ব্যবস্থার চিন্তা নেই, আর এক্ষেত্রে আছে নানা জটিলতাও। মিরপুরের কর্মজীবী মহিলা হোস্টেলে থাকেন ফুলমতি। তাকে চলাচল করতে হয় হুইল চেয়ারে, গাড়িতে ওঠানামায় নিতে হয় অন্যের সহায়তা। তাই কেন্দ্রে গিয়ে করোনা টিকা নেওয়ার বিষয়টি বেশ কঠিন তার জন্য। এত দূর যাইতে হলে নিশ্চয়ই আমাকে সিএনজি কিংবা রিক্সাতে যাইতে হবে। আমি রিক্সা বা সিএনজিতে ট্রান্সফার হতে পারি না, সেখানে আমার একটা বাধা। আর যাইতে হলে কারো সহযোগিতা নিতে হবে। শুধু ফুলমতি নন, কেন্দ্রে যাওয়ার ঝক্কির চিন্তায় টিকা নেওয়ার উৎসাহে ভাটা পড়ছে শারীরিক প্রতিবন্ধকতার শিকার আরও অনেকের। কেন্দ্রে নিয়ে গিয়ে দিতে গেলে তো অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়। যেমন আমি এই বাচ্চাটাকে নিব, গাড়িতে উঠাবো, গাড়িতে বসে ঠিক মতো বসে থাকতে পারে না। কোথায় টিকা দেওয়া হচ্ছে সেই কেন্দ্র খুঁজে বের করতে বাক ও শ্রবণ প্রতিবন্ধীদেরকে অসুবিধায় পড়তে হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রের সামনে চিহ্ন থাকা উচিত। পাশাপাশি গ্রামের লেখাপড়া না জানা বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য অনলাইনে নিবন্ধন করাটা কঠিন। এই অবস্থায় যাদের কেন্দ্রে যাওয়া কঠিন, বাড়িতে গিয়ে টিকা দেওয়ার দাবি উঠছে তাদের জন্য। বিশেষ করে যারা গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি, তাদের জন্য আপনাকে প্রয়োজনে তাকে যদি বাসায় যেয়ে দিতে হয়, সেটা আপনাকে দিতে হবে। হোমে এসে যেমন স্বাস্থ্যকর্মীরা আছেন, তারা যদি তাদের এলাকার বা কমিউনিটিতে যে ডিজেবল আছে তাদের কিছু জরিপ করে তাদেরকে বাসায় বাসায় গিয়ে রেজিস্ট্রেশনটা করায় বাসায় টিকাটা দেওয়া যায় কিনা। অটিজম তাদের দেখলে বোঝা যায় না সমস্যা আছে। দেখা যাবে যে একটা মানুষকে ছুঁলো, ওরা বুঝলো না যে ও একটা স্পেশাল চাইল্ড, ওরা হঠাৎ করে রিঅ্যাক্ট করে ফেলতে পারে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে শারীরিক প্রতিবন্ধকতার শিকার ব্যক্তিদের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনার চিন্তা নেই, আর বাড়িতে গিয়ে টিকা দেওয়ার ক্ষেত্রে রয়েছে নানা জটিলতাও। যে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন বা রিয়াকশন যে কোনো কিছু হলে সেখানে একটা ম্যানেজমেন্ট কমিটিও আছে। তো এইগুলো আমাদের আসলে তো আমরা বাসায় যেয়ে পারবো না, এটা হোম সার্ভিস, এটা দেওয়া যাবে না। এই টিকা জানের যে পদ্ধতি, তাতে বর্তমানে আমাদের হোম সার্ভিসের কোনো পরিকল্পনাই করা হয়নি আসলে। সরকারের হিসাব অনুযায়ী 12 রকমের প্রতিবন্ধী আছে দেশে, আর তাদের সংখ্যা 22 লাখেরও বেশি। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানী সহ দেশের সব টিকা কেন্দ্রে বাড়ছে করোনা ভ্যাকসিন নেয়ার চাপ। এ পর্যন্ত টিকা নিয়েছেন 9,06,033 জন। বিশেষজ্ঞরা বলছেন এখনও টিকা গ্রহীতার সংখ্যা সন্তোষজনক নয়। এই সংখ্যা বাড়াতে উপজেলা পর্যায়েও টিকা নিবন্ধন বুথ ও স্বেচ্ছাসেবী নিয়োগের পরামর্শ তাদের। প্রতিদিনই বাড়ছে টিকা গ্রহণকারীর সংখ্যা, একই সঙ্গে বাড়ছে নিবন্ধনও। করোনার গণটিকা কর্মসূচির 7ম দিনে সকাল 9টায় কার্যক্রম শুরু হয়ে শেষ হয় দুপুর 2:30টায়। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সারা দেশে টিকা নিয়েছেন 1,69,353 জন। এদের মধ্যে পুরুষ 1,12,848 আর নারী 56,505 জন। ঢাকা বিভাগে নিয়েছেন 45,094 জন, ময়মনসিংহ বিভাগে 7,357, খুলনা বিভাগে 19,802, বরিশাল বিভাগে 9,198, সিলেট বিভাগে 13,196, চট্টগ্রাম বিভাগে 39,703, রাজশাহী বিভাগে 18,965 ও রংপুর বিভাগে 15,218 জন। টিকা নেওয়ার আগ্রহ আগের থেকে বেড়েছে, কিন্তু যথেষ্ট না। আমাদের
পর্বে অন্তত পক্ষে প্রতি সপ্তাহে 3 লক্ষ ডোজ টিকা যেন মানুষ নেয় সেই দিকে আমাদের এগোতে হবে। কারণ প্রতি মাসে যদি আমরা 50 লক্ষ ডোজ টিকা দিতে পারি তাহলে আমাদের যে টিকার সরবরাহ সে অনুযায়ী আমরা আগাতে পারবো। তবে এই উপজেলা পর্যায় পর্যন্ত টিকা দিলে সেটা 3 লাখ প্রতিদিন দেওয়া সম্ভব। দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে নিবন্ধন বুথ ও স্বেচ্ছাসেবী নিয়োগের পরামর্শও দেন সাবেক এই কর্মকর্তা। প্রত্যেকটা ওয়ার্ডে, শহরে এবং গ্রামে টিকা নিবন্ধন বুথ তৈরি করতে হবে এবং কমিউনিটিতে কাজ করার জন্য স্বেচ্ছাসেবকদেরকে দায়িত্ব দিতে হবে, যারা মানুষকে উদ্বুদ্ধ করে সহায়তা করে টিকা নিবন্ধনে সাহায্য করবে এবং টিকা নেওয়ার বিষয়ে সাহায্য করতে পারবে। ঢাকা মহানগরীর 46টি হাসপাতালে রোববার টিকা নিয়েছেন 22,982 জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি 1,324 জন টিকা নিয়েছেন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করছেন বেশিরভাগ নির্মাণ শ্রমিক। এতে বাড়ছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন অনেকেই। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বলছে, বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করায় দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। শ্রমিকদের অধিকার রক্ষায় স্মার্ট কার্ডের মাধ্যমে তথ্য ভান্ডার তৈরির কথাও ভাবছে অধিদপ্তর। বিল্ডিং কোড অনুযায়ী কাজের সময় একজন নির্মাণ শ্রমিকের হেলমেট, গ্লাভস, নিরাপত্তা বেল্ট, বুট সহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের কথা থাকলেও তার কিছুই সরবরাহ করে না নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এতে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি। এদিকে ভবন নির্মাণের সময় নিরাপত্তা বেষ্টনী না দেয় ইট, লোহা সহ নানা ধরনের ভারী জিনিস পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরাও। এখানে কোনো সাইড প্রোডাকশন দেয় না এবং করে না, এইভাবে তারা কাজ চালায় যায়। হ্যাঁ, সাধারণ মানুষ মারা যাচ্ছে, কোনো একটা যে সাপোর্টিং দিব এটা কিছুই করে না তারা। অনেক সময় টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা এটা পার পেয়ে যায়, হইলো টাকা পয়সা সামাজিকভাবে এটা মেনটেন করে, এটা এই জন্য এরা বিল্ডিং কোড মানে না যে টাকা পয়সা ম্যানেজ করা যায়। সমস্যা কি? ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের পরিসংখ্যান বলছে, গেল 13 মাসে নির্মাণ কাজ করতে গিয়ে মারা গেছেন 94 জন শ্রমিক, আহত হয়েছেন অন্তত 50 জন। বেশিরভাগ শ্রমিকের শ্রম আইনের আওতাভুক্ত না। প্রথমত সমস্ত নির্মাণ শ্রমিকের শ্রম আইনের আওতায় আনা। বিল্ডিং কোডে যে সমস্ত সুরক্ষার বিষয় বলা আছে, শ্রম আইনেও কিন্তু সুরক্ষার বিষয় বলা আছে। এই দুইটাকে মিলিয়ে এইটা এখানে তদারকির একটা ব্যবস্থা খুব জোরদার করা দরকার, একটা আলাদা টাস্ক ফোর্স করা দরকার। এদিকে লোকবল সংকটের কারণে নির্মাণাধীন ভবনের নজরদারি বাড়াতে পারছে না বলে দাবি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের। স্মার্ট কার্ড তৈরি করার জন্য আমরা একটা প্রজেক্টের চিন্তা করছি এখনো, এবং এটা আমাদের উপর থেকেও নির্দেশনা আসছে। সেফটি এনশিওর করার জন্য আমাদের সেফটি সেকশনের লোকজন অত্যন্তই কম। যে বর্তমানে অর্গানোগ্রামে যা আছে 101 জন, সেখানে আমরা কাজ করছি মাত্র 43 জন। ভবিষ্যতে আমরা যে অর্গানোগ্রাম আছে সেখানে প্রায় 302 জন সেফটি অফিসারকে রাখা হয়েছে, তারা ইঞ্জিনিয়ার। আমার মনে হয় যে তারা আসলে আমরা আর একটু নিবিড়ভাবে সেগুলি কাজ করতে পারবো। কোন নির্মাণ শ্রমিক কাজের সময় দুর্ঘটনার শিকার হলে তাদের জন্য 10,000 টাকা থেকে শুরু করে 2.5 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে বলেও জানিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় পেয়েছে। 55টি পৌর নির্বাচনের মধ্যে 49টিতেই জয়লাভ করেছে আওয়ামী লীগ, 4টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছে, আর বিএনপি জয়ী হয়েছে মাত্র একটি পৌরসভায়। নরসিংদী পৌরসভার 4টি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় ফলাফল পাওয়া যায়নি। 35 জেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ইভিএমে ভোট গ্রহণ হয় 30টিতে এবং ব্যালটের মাধ্যমে 25টি পৌরসভায় ভোট গ্রহণ হয়। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 223 জন, সাধারণ কাউন্সিলর পদে 2099 এবং সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন করেন 629 জন। এর আগে চতুর্থ ধাপে 55 পৌরসভা নির্বাচনে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশিরভাগ জায়গাতেই শান্তিপূর্ণ ভোট হয়েছে। 6টিতে সহিংসতা ও 8টিতে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি,
জাতীয় পার্টি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা। চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের হামলায় মারা গেছেন একজন। চট্টগ্রামের সাতকানিয়া, পটিয়া ও চন্দনাইশে সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই শুরু হয় ভোট গ্রহণ। ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কিন্তু দুপুর 12টার দিকে দক্ষিণ গোবিন্দরখিল সরকারি প্রাইমারি স্কুল কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নান এবং সারোয়ার কামাল রাজীবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কাউন্সিলর প্রার্থী মান্নানের ভাই আব্দুল মাবুদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন। দক্ষিণ গোবিন্দরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে দুইজন প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর ভিতরে সংঘর্ষ হয়েছে এবং এখন পর্যন্ত একজন নিহত হয়েছে, একটু খবর পেয়েছি আমরা। নরসিংদীর ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দখলের চেষ্টার সময় লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিজিবি সদস্যরা। নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। লালমনিরহাটের 4টি কেন্দ্রে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের সংঘর্ষের সময় ভেঙে ফেলা হয় একটি ইভিএম মেশিন। এছাড়া হবিগঞ্জের চুনারুঘাট ও মাটিরাঙ্গায়ও সংঘর্ষের ঘটনা ঘটে। অনিয়মের অভিযোগে বরিশালের বানারীপাড়া, কিশোরগঞ্জের বাজিতপুর, চাঁদপুরের ফরিদগঞ্জ, লক্ষ্মীপুরের রামগতি, মুন্সিগঞ্জের মীরকাদিম, নাটোরের বড়াইগ্রাম ও বাগেরহাট পৌরসভায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত থাকার দালিলিক প্রমাণ রয়েছে, জাতির সামনে তা উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বীর উত্তম বাতিলের বিষয়টি প্রস্তাব আকারে রয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানতে কিছুটা অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি। বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি হিসেবেই খেতাব বাতিলের প্রস্তাব দিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। সে হত্যার সাথে জড়িত না, বিএনপির মূল কথা হলো এটা। আমরা বলেছি যে তার যে সম্পৃক্ততা আছে বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত, আমাদের কাছে প্রমাণ আছে। আমরা ইনশাআল্লাহ যথাসময়ে প্রমাণ সহ জাতির সামনে পেশ করব। এদিকে 17 ফেব্রুয়ারি বরিশাল বাদে সব মহানগরে ও জেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বিএনপি। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে দলটি। রোববার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে কয়েকদিন ধরে মাঠে সরব রয়েছে বিএনপি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। এবার সারা দেশে দেয়া হয়েছে কর্মসূচির ডাক। সংবাদ সম্মেলনে সরকারের রাজনৈতিক অপচেষ্টার নিন্দা জানান খন্দকার মোশাররফ হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামী বুধবার 17 ফেব্রুয়ারি বরিশাল বিভাগ বাদে দেশের সকল মহানগর ও জেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্ম। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের চেষ্টায় সরকারের ভাবমূর্তি আরো নষ্ট হচ্ছে। খেতাবটা কিন্তু যুদ্ধের না, যুদ্ধের। দেশটা কিন্তু ভাষণে স্বাধীন হয় না, দেশটা যুদ্ধে স্বাধীন হয়েছে। কেউ ভাষণে উৎকৃষ্ট, আর যারা যুদ্ধে ছিলেন তারা নিকৃষ্ট। অধমরা বলে উত্তমকে মস্করা করে। জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ার করেন বিএনপি নেতারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিকিৎসকরা রোগী দেখায় ব্যস্ত থাকেন বলে গবেষণার সুযোগ পান না। চিকিৎসা ব্যবস্থার উন্নতিতে গবেষণা বাড়ানো তাগিদ দিয়ে এমন আক্ষেপ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার ভারতের মতো অন্য দেশের উপহারের টিকাও নেবে।
হচ্ছে এই কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ। নারায়ণগঞ্জের কুমুদিনী কমপ্লেক্সে ট্রাস্টের উদ্যোগে গড়ে উঠছে গবেষণা প্রতিষ্ঠান কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চ। গবেষণা প্রতিষ্ঠানটিতে থাকবে আধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা। দানবীর রণদা প্রসাদ সাহার হাতে গড়া এই প্রতিষ্ঠানের চিকিৎসা সেবার খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গবেষণা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। স্মৃতিচারণ করতে গিয়ে কুমুদিনী পরিবারের সঙ্গে নিজের শৈশবের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। একসময় আব্বার তো ইচ্ছেই হয়ে গেল যে আমাকে ওখানে ভর্তি করে দেবেন, যদিও সেটা সম্ভব হয়নি আর কখনো, কিন্তু ভারতেশ্বরী হোমসের যে চমৎকার ব্যবস্থাপনা সেটা সকলকে মুগ্ধ করে। এবং আমি ধন্যবাদ জানাই যে রাজীবকেও, যে এখনও তারা এবং তাদের পরিবার সেই পরিবেশটা এখনো সুন্দরভাবে ধরে রেখেছে। চিকিৎসা খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। মেডিকেল সায়েন্সের রিসার্চ খুব বেশি একটা হচ্ছে না, যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। কারণ আসলে যাদের রিসার্চ করার কথা সকলে মানে ডাক্তার হয়ে রোগী দেখতে এত ব্যস্ত, তারা বসে রিসার্চ খুব হাতে গোনা খুব কয়েকজনই আমি দেখি তাদের পাবলিকেশন এবং রিসার্চ। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। ভারত আমাদেরকে 20 লক্ষ ডোজ উপহারও দিয়েছে, আরো অন্যান্য দেশ এখন দিতে চাচ্ছে। আমরা সবই নেব যাতে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত এই টিকা আমরা দিতে পারি, সেটা আমরা ব্যবস্থা নেব। টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ও বিন্দু বিন্দু ঘামে গড়ে উঠেছে কুমুদিনী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। অনন্য দৃষ্টান্ত। রাজধানীর যাত্রাবাড়িতে বাসায় ঢুকে 3 জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক, অন্য 2 জন শঙ্কামুক্ত বলেও জানান তিনি। আহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। যাত্রাবাড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানিয়েছেন, হামলাকারীদেরকে শনাক্ত করা হয়েছে, তাদের ধরতে অভিযান চলছে। পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় ভাসানচরে যেতে আগ্রহ বাড়ছে রোহিঙ্গাদের। কক্সবাজার আশ্রয় শিবির থেকে 4র্থ ধাপে যাচ্ছে আরও 4000 রোহিঙ্গা। এখনও এ নিয়ে আন্তর্জাতিক দাতাদের আপত্তি থাকা দুঃখজনক বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভাসানচরে মানবিক সহায়তা কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়ার পরও সাড়া দিচ্ছে না জাতিসংঘের সংস্থাগুলো। কক্সবাজারে প্রায় 8.5 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে 6,500 একর জমিতে। আরআরসির হিসেবে প্রতি বর্গ কিলোমিটারে বাস করছে 30 থেকে 40 হাজার রোহিঙ্গা। সে তুলনায় ভাসানচর স্বর্গ বলে মন্তব্য করেছে এখানে আসা সদ্য রোহিঙ্গারা। প্রশিক্ষণ দিয়ে মনে করো হাঁস মুরগি খেত খোলা করি পারলাই ইয়া বেশি পালা করছে ইয়ার মানে আর দেশে তো মানে কি এলে শিক্ষা দেবে না ভাই, এর দিয়ে শিক্ষা দেবে দিয়ে নিরাপদ আছি। এখন মেয়েটারে ছেলে মেয়ালে অনেক ভালো আছি, এখন ওখান থেকে রাত্রি ঘুমাই পারি নাই। অনেক নিরাপদ দিছে, আমাদের সেনাবাহিনী আছে বা রেভ আছে বা নেভি আছে বা পুলিশ আছে, মানে যেখানে আমাদের ইয়ানের পরিবেশ ভালো। এই আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিতে কাজ করছে 25টি দেশীয় এনজিও, কিন্তু বারবার প্রস্তাব দেওয়ার পরও ভাসানচরে যেতে সম্মতি দেয়নি জাতিসংঘ। এ নিয়ে আক্ষেপও আছে সরকারের। তারা দিনে দিনে খালি জিনিস ঢুকাচ্ছে, তো দিস খুব দুঃখজনক। এগুলো দেশ এখানে তারা আসছে ওদের সাহায্য করার জন্য, ওরা যেখানে যাক, দিস ইজ আওয়ার ডিসিশন, যেখানে যাক ওখানে কি সাহায্য করা উচিত, কিন্তু তারা মাঝখানে যথেষ্ট মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। 1 লাখ রোহিঙ্গার জন্য তৈরি 120টি ক্লাস্টার বা গুচ্ছগ্রামে মাত্র 17টি ব্যবহার হচ্ছে এখন। 4র্থ ধাপে আসা রোহিঙ্গাদের নিয়ে মোট সংখ্যা দাঁড়াবে 11,000-এ। প্রকল্প পরিচালক জানান, ভাসানচর নিয়ে রোহিঙ্গাদের আগ্রহ বাড়তে থাকলে 13,000 একর দ্বীপে আশ্রয়ণ প্রকল্পের পরিধি বাড়ানো যেতে পারে। স্থান সংকুলন করা সম্ভব। এখানে আমাদের বর্তমান যে এমব্যাঙ্কমেন্ট, যে বাঁধের ভিতরেই সেফলি আমরা 1 থেকে 1.5 লাখ আরো অতিরিক্ত আনা যাবে যদি স্থাপনা করা হয়। রাতের বেলায় কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে ছিল টিমটিমে আলো।
আর সৌর বিদ্যুতে আলোকিত ভাসানচর, যা উন্নত করেছে রোহিঙ্গাদের জীবনমান। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের পোড়াবাড়ি থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে চালক পথচারীদের। সন্ধ্যার পর নানা কৌশলে গাড়ি থামিয়ে চলে ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা। গত 6 মাসে এই পথেই ঘটেছে 7টি হত্যাকাণ্ড। এমন পরিস্থিতিতে ওই এলাকার টহল জোরদারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা ময়মনসিংহ সড়কের 8 কিলোমিটার রাস্তা পড়েছে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের মধ্যে। সন্ধ্যার পর রাস্তাটি আতঙ্কের জায়গা হিসেবে পরিচিত চালক ও পথচারীদের কাছে। রাস্তায় সড়ক বাতি থাকলেও তা নষ্ট, আর 2 বছর আগে বসানো সিসিটিভি ক্যামেরার এখন অস্তিত্ব নেই। এই সুযোগে জঙ্গলে অবস্থান নিয়ে ইট পাথর ছুঁড়ে যানবাহন থামিয়ে অস্ত্রের মুখে চলে ডাকাতি ছিনতাই। গত 2 মাসে অন্তত 20টি ডাকাতি হয়েছে এখানে। ঢিল চুরা মারে, পাথর দিয়ে মারে, রড দিয়ে মারে, অনেক সময় আমরা আমাদের গ্লাস ভেঙে যায়। গলাকাইটা মোটরসাইকেল নিয়ে চলে গেছে। ডাকাত দলেরা রেগুলার নিয়মিত এরকম ডাকাতি হয় দিক দিয়ে। এখানে কোনো সিকিউরিটিরও ব্যবস্থা নাই, দেখেন কোথাও সিসি ক্যামেরা নাই, তারপর লাইট নাই। সংঘবদ্ধ ডাকাতদের হামলায় গত 6 মাসে পুলিশ সদস্য সহ প্রাণ হারিয়েছেন 7 জন। এসব ঘটনায় সম্প্রতি র্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন 2 ডাকাত। এছাড়া গত 1 বছরে 60 ডাকাত ও হত্যা মামলার 8 আসামি গ্রেপ্তার হয়েছে। র্যাবের উপস্থিতির ফলে এখানে যে ডাকাতিটা বা হত্যাকাণ্ড অনেকাংশেই কমে এসেছে এবং বেশ কিছু হত্যাকাণ্ড র্যাব আইডেন্টিফাই করে প্রকৃত যে হত্যাকারী তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে। এখানে আমাদের টহল জোরদার করা হয়েছে যেন এখানে কেউ কোনো রকম ডাকাতি বা অন্য কোনো অপরাধ কার্যক্রম ঘটাতে না পারে। রাস্তাটিতে সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর দাবি জানিয়েছেন যানবাহন চালক ও যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়ায় 2.5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ড্রাইভিং লাইসেন্সে স্মার্ট কার্ড প্রদান, আর 2 মাস ধরে নষ্ট ফিঙ্গারপ্রিন্ট নেয়ার বায়োমেট্রিক মেশিন। ফলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও রাস্তায় ভোগান্তির শিকার হচ্ছেন চালকরা। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে জানেন না বিআরটিএ কর্মকর্তারাও। বগুড়ায় প্রতিদিন ড্রাইভিং লাইসেন্সের আবেদন জমা পড়ে 200-রও বেশি। লিখিত, মৌখিক ও ব্যবহারিক এ 3 ধাপে পরীক্ষায় উত্তীর্ণদের জমা দিতে হয় নির্দিষ্ট ফি। তবে সব নিয়ম মেনেও 2.5 বছর ধরে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাচ্ছেন না বগুড়ার চালকরা। স্মার্ট কার্ড বিতরণের জন্য বিআরটিএ এর সাথে যে প্রতিষ্ঠানের চুক্তি ছিল তা বাতিল হওয়ায় এই ভোগান্তি। প্রায় 30,000 বৈধ লাইসেন্সধারী কাজ চালাচ্ছেন বায়োমেট্রিকের রসিদ বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে। এ নিয়ে নানা সময় রাস্তায় ভোগান্তিতে পড়ার অভিযোগ তাদের। এছাড়া প্রায় 2 মাস ধরে বায়োমেট্রিক মেশিনটি নষ্ট হয়ে পড়ে থাকায় মিলছে না বায়োমেট্রিক রসিদও। 1.5 বছর 2 বছর হয়ে যাচ্ছে, ওনারা বলে যে টেন্ডার হবে, টেন্ডার যেটা আগে ছিল সেটা বাতিল হয়ে গেছে, আবার নতুন করে টেন্ডার হবে, তারপরে আপনাদের এগুলো পাবেন। ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা কারণটা আমরা জানি না। আমাদের একটা অ্যাকনোলেজমেন্ট একটা স্লিপ দিয়ে রাখতেছে, কিন্তু পাতলা একটা কাগজ, এটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে, হারায় যেতে পারে। যখন হারায় যাবে তখন আমরা কি করব? বায়োমেট্রিক মেশিন নষ্ট হয় প্রতিদিন অন্তত 120 জন সেবা প্রার্থী সেবা পাচ্ছে না বলে জানিয়েছেন বিআরটিএ কর্মকর্তারা। আর স্মার্ট কার্ডের জন্য মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের সাথে চুক্তি হলেও কবে নাগাদ বগুড়ায় কার্ড আসবে তা নিশ্চিত নয়। ভেন্ডর চেঞ্জ নিয়ে এটা হয়েছে, তাদের আগের ভেন্ডরের মেয়াদ শেষ, নতুন ভেন্ডর নিয়োগের জন্য এটা হয়েছে। বগুড়াতে প্রায় 30,000-এর অধিক লাইসেন্স পেন্ডিং আছে। তা আমরা প্রতিদিন গ্রাহকদের স্লিপ বাড়ায় দিচ্ছি ডেট, তারা যাতে রাস্তায় ভোগান্তি না হয়। এদিকে ডিজিটাল কার্যক্রম বন্ধ থাকলেও চালকদের পরীক্ষা নিয়ে কাজ এগিয়ে রাখার কথা জানিয়েছেন পরিদর্শকেরা। আমরা পরীক্ষা নিচ্ছি, আর বায়োমেট্রিক্সটা আমাদের ডিভাইসটা আপাতত নষ্ট হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ঠিক হবে। তো ঠিক হওয়ার পরে হয়তো আমরা বায়োমেট্রিক্সটা আবার কন্টিনিউয়াস করতে পারবো। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাস্তায় ভোগান্তি কমাতে ট্রাফিক সার্জেন্টদের বিশেষ নির্দেশনা দেওয়ার অনুরোধ চালকদের। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। স্বর্ণের দাম বাড়ায় হীরার গয়নার বিক্রি বেড়েছে। প্রতি বছরই বিক্রি বাড়ছে গড়ে 7% হারে। বিক্রেতারা জানান, পুরনো হীরার গয়না বিক্রি করলে স্বর্ণের মতো ভালো দাম পাওয়া যায় না, এমন গুজব না থাকলে বিক্রি আরও বাড়ত। নারীদের স্বর্ণের চাহিদা বহু পুরনো,
তবে হাল ফ্যাশনে হীরার গয়নার চাহিদাও বেশি। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের তথ্য মতে 15 বছর আগে হীরার গয়না বিক্রি করত মাত্র 10টি দোকান, এখন এই সংখ্যা বেড়ে প্রায় 10,000। স্বর্ণের দাম তুলনামূলক বেশি হওয়ায় হীরার গয়নায় আগ্রহ বাড়ছে, আবার ভারী অলংকারে অনীহা ও ক্রয় ক্ষমতা বাড়ায় কদর বাড়ছে হীরার। বিশেষ করে 30 থেকে 40 বছরের নারীরাই বেশি কিনছেন হীরার গয়না। 30,000 আমার একটা বাজেট আছে, তো সেখানে আমি দেখছি গোল্ডটা কিনতে পারছি না। আমি একটা নোজ পিন আর একটা ফিঙ্গার রিং কিনতে এসেছি। ডায়মন্ড আমার খুবই পছন্দ। একটা ডায়মন্ডের রিং দিয়েছে। গোল্ডের থেকে ডায়মন্ডটা সবসময় সবাই একটু অন্য চোখে দেখে। আমার বাজেট অনুযায়ী ঠিকই আছে, আমার কাছে মনে হচ্ছে রিজনেবল প্রাইস। বিক্রেতারা বলছেন প্রতি বছর সর্বোচ্চ 10% হারে বাড়ছে হীরার গয়না বিক্রি। 3 থেকে সর্বোচ্চ 30,000 টাকার মধ্যে কানের দুল, আংটি, নাকফুল ও লকেট সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। 5+10 এর কাছাকাছি এরকম একটা সেল এখন দিন ডে বাই ডে বাড়তেছে বছরে। নাকফুল থাকছে, আংটি থাকছে, কানের দুল থাকছে, মোটা লকেট থাকতেছে, এই ধরনের জিনিসটা একটু বেশি থাকতেছে। জুয়েলার্স সমিতি জানায়, হীরার পুরনো গয়না স্বর্ণের গয়নার মতোই বিক্রি করতে পারছেন ক্রেতারা। এ নিয়ে ভুল ধারণার কারণে অনেকেই হীরা কিনতে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। যে বর্তমান বাজার মূল্য অনুযায়ী যদি আপনি কোনো সময় এক্সচেঞ্জ করেন তাহলে 10% লেস হবে, যদি আপনি ক্যাশ রিটার্ন নেন তাহলে 20% লেস হবে। অ্যাট দ্য সেম পলিসি ডায়মন্ড সেক্টরে আছে। এটা হলো মার্কেটের একটা গুজব যে ডায়মন্ডের কোনো রিসেল ভ্যালু নেই। বর্তমানে দেশে IJSI ক্যাটাগরির হীরা বিক্রি হয়, এর তুলনা 18 ক্যারেট স্বর্ণের সঙ্গে। গুণগত মানের সনদ দেখার পাশাপাশি অদল বদলের নিয়ম দেখে হীরার গয়না কেনার পরামর্শ জুয়েলার্স সমিতির। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইয়াঙ্গুন সহ মিয়ানমারের বিভিন্ন শহরের প্রধান সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীর সাঁজোয়া যান। সেনা অভ্যুত্থানের পর এই ধরনের যান রাস্তায় নামানোর ঘটনা এটিই প্রথম। বিশ্লেষকদের সংখ্যা, কঠোর হাতে বিক্ষোভ দমাতে এই পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী। কাচিনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে, সেখানে আটক হয়েছেন 5 সাংবাদিক। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে নিজ দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ তুলেছে জাতিসংঘ। চলমান পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মিয়ানমার সেনাবাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্ব। সুচি সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই ব্যাপক বিক্ষোভ হচ্ছে। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে ভুগলেও তার প্রভাব পড়েনি নোভাক জকোভিচের খেলায়। চোট নিয়ে খেলেও অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। নারী এককে শেষ 8-এ পৌঁছে গেছেন ফেভারিট নাওমি ওসাকা ও সেরিনা উইলিয়ামস। মিলোস রাওনিচের বিপক্ষে জিততে কষ্ট হয়েছে জকোভিচের। চোট অস্বস্তি নিয়েই লড়াই চালিয়েছেন। 4 সেটে দ্বিতীয়টা হারার শঙ্কা দেখা দিলেও পরের 2 সেটে দাপট দেখিয়ে অঘটন এড়িয়েছেন সার্বিয়ান নাম্বার 1। তবে জকোভিচ জিতলেও বাদ পড়েছেন ডমিনিক থিম। গ্রিগর দিমিত্রোভের কাছে সরাসরি সেটে হেরেছেন তিনি। অন্যদিকে রেকর্ড গড়ার পথে আছেন সেরিনা উইলিয়ামস। আরিয়ানা সাবালেঙ্কার বিপক্ষে 2-1 সেটে জিতেছেন মার্কিন তারকা। আফগানিস্তানের পর বাংলাদেশ ক্রিকেটের যোগ হল উইন্ডিজ লজ্জা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে টেস্টে হোয়াইট ওয়াশ হওয়াতে ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ঢাকা টেস্ট হারার পর তিনি বলেছেন, এভাবে চলতে পারে না। আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তিনি। কোচ ও অধিনায়কের কাছে হারের জবাবদিহি চাওয়া হবে বলেও জানিয়েছেন নাজমুল হাসান। এই উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ, অশনি সংকেত টাইগার ক্রিকেটে। এটাই কি সাদা পোশাকে সবচেয়ে লজ্জার? চট্টগ্রামে আফগানিস্তানের কাছে শোচনীয় হারের সাথে তুলনায় এই ফলাফল কি কোনো অংশে পিছিয়ে? সিরিজ যায়, সিরিজ আসে, ব্যর্থতার পোস্টমর্টেম করে গণমাধ্যম আর বিসিবি, কিন্তু জবাবদিহির জায়গা তৈরি হয়নি এতদিনেও। এই সংস্কৃতি কি বদলাবে? এ যাত্রায় বিসিবি সভাপতি কঠোর অবস্থানে। এইভাবে চলতে দেওয়া যায় না। আমি আফগানিস্তানের পরে কিছু বেশি বলতে চাইনি, কিন্তু আজকে আপনাদেরকে বললাম আইদার এটা চেঞ্জ করতে হবে, এটা অবশ্যই চেঞ্জ করতে হবে, আর যেভাবে হোক উই হ্যাভ টু চেঞ্জ ইট। এই ব্যর্থতার মূল দায় ক্রিকেটারদের, কিন্তু কোচিং স্টাফের পরিকল্পনা নিয়েও প্রশ্ন বিসিবি বসের। সে কারণে জবাবদিহি করতে হবে কোচ আর অধিনায়ককে। অবশ্যই চাবো, সবার কাছ থেকেই চাবো। এটা আমি আপনাদেরকে বলে দিই, এটা শুধু ক্যাপ্টেন এন্ড কোচ না, সবার কাছ থেকে চাওয়া হবে। করোনার পর প্রথম সিরিজ, অথচ ক্রিকেটার ও কোচিং স্টাফের কার্যক্রমে ছিল পরিকল্পনার ঘাটতি।
প্রত্যেক দিন প্রত্যেকটা সেশনের একটা প্ল্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে। এখানে প্ল্যানিং বলেন, স্ট্র্যাটেজি বলেন, কোঅর্ডিনেশন বলেন, কিচ্ছু ছিল না। সব ইন্ডিভিজুয়ালি যার যার মতো এসে গিয়ে খেলে দিয়ে আসছে। 5টা পেসার আছে তো, কেন খেলছে না? চিরাঙে খেলার কথা ছিল, খেলে নাই। এখানে অন্তত মিনিমাম 2 জন খেলবে, আমাকে কনফার্ম করেছে, খেলে নাই কেন? গোড়ায় গলদ নিয়ে আর যাই হোক, লঙ্গর ভার্সনে যে ধারাবাহিকতা আকাশ কুসুম কল্পনা। ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা অতীতে থেকে গেছে কথার কথা হয়ে। পরিবর্তনের ডাক এবার না শুনলে আর কখন? সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ শুরুর আগে প্রস্তুতি হিসেবে 4 দিনের ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির, কিন্তু অধিকাংশ ক্রিকেটার নাকি তাতে আগ্রহ দেখাননি, এমন অভিযোগ নাইমুর রহমান দুর্জয়ের। ঘরের মাঠে উইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ মানতে পারছেন না টাইগারদের প্রথম টেস্ট অধিনায়ক। এই ব্যর্থতায় পরিকল্পনার অভাবকেই দুষছেন দুর্জয়। প্ল্যানটা আদৌ করেছি কিনা এরকম খেলা দেখে আমার কাছে সেরকম মনে হয়নি। কোনো একটা প্ল্যান নিয়ে তো আগানো, খেলা দেখলে বোঝা যায় যে কি প্ল্যানে আগাচ্ছে। আমার কাছে সেরকম কোনো প্ল্যান ধরা পড়েনি। চেন্নাই সিরিজে দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন আশ্বিন স্পিনে ধরাশায়ী ইংল্যান্ড। প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র 134 রানে। ভারতের মাটিতে যা তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এরই মধ্যে 249 রানের লিড স্বাগতিকদের। দ্বিতীয় দিন শেষে সংগ্রহ 1 উইকেটে 54 রান। আশ্বিনের সামনে অসহায় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। আকসার প্যাটেল, ঈশান্ত শর্মাও যোগ দেন উইকেট শিকারে। সফরকারীদের 7 ব্যাটসম্যান আউট হয়েছেন 1 অঙ্কে। বেন স্টোকসের ব্যাটে আসে সর্বোচ্চ 42 রান। মাত্র 43 রানে 5 উইকেট নেন আশ্বিন। এর আগে 6 উইকেটে 300 রান নিয়ে দিন শুরু করে ভারত, আর 29 রান যোগ করে শেষ হয় তাদের প্রথম ইনিংস। 58 রানে অপরাজিত ছিলেন ঋষভ পান্ট। প্রিমিয়ার লিগ ফুটবলে টানা দ্বিতীয় জয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 8ম রাউন্ডের ম্যাচে পিছিয়ে পড়েও ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে 2-1 ব্যবধানে। শুরু দিকে করা জোসেফ নূর মোহাম্মদের গোলে 69 মিনিটে এগিয়েছিল ব্রাদার্স, তবে 3 মিনিটের ব্যবধানে জোড়া গোল দিয়ে ম্যাচ জিতে নেয় মোহামেডান। প্রথমে সমতা ফেরান আমির হাকিম বাপ্পি, সেই রেশ থাকতেই জয়সূচক গোলটি করেছেন সোলেমান দিয়াবাতে। দিনের প্রথম ম্যাচ ছিল জমজমাট, যেখানে 3 গোলে পিছিয়ে থেকেও চট্টগ্রাম আবাহনীকে রুখে দিয়েছে পুলিশ এফসি। রাকিব হোসেনের জোড়ার সাথে নিক্সন ব্রিজোলার গোল নিয়ন্ত্রণে রেখেছিল চট্টগ্রাম আবাহনীকে। তবে প্রতিপক্ষের রক্ষণ আর নড়বড়ে গোলকিপিংয়ের সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে সব শোধ দিয়েছে পুলিশ এফসি। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের 6ষ্ঠ গোল বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর রাকিব হোসেন, তার প্রথম গোল এবং চট্টগ্রাম আবাহনী। শেষ করব ইন্ডিপেন্ডেন্ট সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। কেন্দ্রে নয় বাড়িতে গিয়ে করোনা টিকা দেয়ার দাবি প্রতিবন্ধীদের, নানা জটিলতা দেখছে মন্ত্রণালয়। সুরক্ষা ছাড়া কাজ করায় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন নির্মাণ শ্রমিকরা, অধিকার রক্ষায় স্মার্ট কার্ডের চিন্তা। চতুর্থ ধাপে 49 পৌরসভায় জয়ী আওয়ামী লীগ প্রার্থী, 4টিতে স্বতন্ত্র ও 1টি বিএনপির, 6টিতে সহিংসতা। এবং ভাষান্তরে যেতে আগ্রহ বাড়ছে রোহিঙ্গাদের, এখনও সাড়া দিচ্ছে না আন্তর্জাতিক দাতা ও জাতিসংঘ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।